আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকের ক্লাসে আলোচনা করব চট্টগ্রাম বোর্ড 2025। এর পূর্বের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কুমিল্লা বোর্ড 2025। এর পূর্বের ক্লাসটা তোমরা দেখে এসে এই ক্লাসটা করতে আসবে। আচ্ছা, চট্টগ্রাম বোর্ড 2025-এর যে প্রশ্নগুলো আমাকে করতে বললো, এখান থেকে ক নম্বরে করতে বললো যে লেনদেনগুলো নগদ বইতে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো। খ নম্বরে করতে বললো উপযুক্ত লেনদেনগুলো থেকে জনাব ফাহিমের নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করো। প্রাপ্তি জাবেদা করতে বললো। এরপরে গ নম্বরে করতে বললো জনাব ফাহিমের 3 গণা নগদান বই প্রস্তুত করো। তো 3 গণা নগদান বইতে আমরা ইতিমধ্যে করেছি। এখন আমরা দেখব খ নম্বরটা। ক নম্বরটা কি করতে বললো যে লেনদেনগুলো নগদ বইতে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ। তার মানে আমাদের 1 গড়া 2 গড়া নগদান বই বা 3 গড়া নগদান বইতে যে ধরনের লেনদেনগুলো আসবে না সেইগুলো যোগ করে দিলে হয়ে যাবে। তাহলে আমার নগদান বইতে কোন লেনদেনগুলো আসে না? নগদান বইতে ধারে লেনদেন আসে না, অর্থাৎ অনগদ লেনদেন আসে না নগদান বইতে, এটা আমরা সকলে জানি। তাহলে এখান থেকে খুঁজে নিই আমরা, এই লেনদেনগুলো থেকে আমরা খুঁজে নিব এখানে অনগদ লেনদেন কোনগুলো। তাহলে দেখি তো এখানে 1 তারিখ কি বলল? 1 তারিখ বলল নগদ উদ্বৃত্ত 34,500 টাকা এবং ব্যাংক জমা অতিরিক্ত উত্তোলন 25,000 টাকা। এটা হচ্ছে নগদ উদ্বৃত্ত বলতে মে মাসের আগের মাসের যে ব্যালেন্সটা ছিল সেই ব্যালেন্সটা। অর্থাৎ এভাবেও মনে করতে পারো, তুমি মনে করো কালকে গেছে মে মাসের আগের মাসটা, অর্থাৎ এপ্রিল মাসের লাস্টের তারিখ ছিল 30 তারিখ, তুমি ব্যবসা ক্লোজ করে চলে আসছো বাসায়। এর পরের দিন মে মাসের 1 তারিখ হলো, ব্যবসায়ী গেল অর্থাৎ তোমার দোকানে গেলে ডয়ার খুলে দেখতেছে সেখানে 34,500 টাকা আছে এবং ব্যাংকে হিসেবে দেখতেছে 25,000 ব্যাংকের মতো একটু আছে। তাহলে এটা হচ্ছে আগের লেনদেন, সেটা আসবে না এখানে। আমরা করছি দাঁড়া লেনদেন। তাহলে দেখি এখানে 5 তারিখ কি বললো? অতিরিক্ত মূলধন বিনিয়োগ করা হলো, অর্থাৎ মালিক ব্যবসায়ী মূলধন দিল। তাহলে এটা তো নগদ লেনদেন হয়েছে। এরপর বলছে প্রদেয় নোটের মাধ্যমে পণ্য ক্রয়, এটা হচ্ছে দাঁড়া লেনদেন। 7 তারিখ এটা প্রদেয় নোটের মাধ্যমে যে পণ্যটা ক্রয় করে সেটা হচ্ছে দাঁড়া লেনদেন। কীভাবে দাঁড়া লেনদেন? প্রদেয় নোটে একটা নির্দিষ্ট একটি তারিখ দেওয়া আছে। প্রদেয় নোট হচ্ছে একটা লিখিত দলিল, সেটার একটা ডেমো তোমাদের দেখাই। দেখো এখানে এটা একটা প্রদেয় নোট দেওয়া আছে। এখানে এটা হচ্ছে এক ধরনের প্রদেয় নোট, সেখানে একটা নির্দিষ্ট তারিখ থাকে, যেদিন ক্রয় করে সেটা থাকে। এরপরে বলছে আমরা নির্দিষ্ট দিন পরে, অর্থাৎ কয়েক মাস বা 3 মাসে হয় 6 মাসে হয়, টাকাটা পরিশোধ করবে। এখানে একটা দেখো পরিশোধের তারিখ দেওয়া আছে, অর্থাৎ 1/5/2024 সে কিনছে, সে পরিশোধ করবে 2/8/2024, অর্থাৎ 3 মাস পরে গিয়ে সে 20,000 টাকা পরিশোধ করবে। এটা হচ্ছে প্রদেয় নোট। তাহলে এটা দ্বারা হলো না, এখন তো তোমাকে টাকাটা দিচ্ছে না। তাহলে এই লেনদেনটা আমাদের ক নম্বরে আসবে। দেখি তো আমরা উত্তরে দিচ্ছি কিনা। দেখো এখানে কলামটা এঁকে নিবা, তারিখ বিবরণ বিস্তারিত টাকার পরিমাণ, উপরে থাকবে যে সকল লেনদেন নগদ বইতে অন্তর্ভুক্ত হয় না তার পরিমাণ। প্রশ্ন থেকে দেখে দিয়ে লিখবা এখানে 2024 সাল মে মাসের 7 তারিখ। বর্ণনাটা কি হবে? একেবারে লেনদেনটা দেখে দেখে লিখে দিবা। এখানে দেখে দেখে লিখে দাও। এখানে কি আছে দেখো, প্রদেয় নোটের মাধ্যমে পূর্ণ ক্রয়। এখানেও দেখে দেখে লিখে দিব প্রদেয় নোটের মাধ্যমে পূর্ণ ক্রয় কত টাকা? 20,000 টাকা। আশা করি বুঝতে পেরেছ। এরপর আর দ্বারা কোনো লেনদেন আছে কিনা দেখি আমরা। 10 তারিখ কি বললাম? নগদে পূর্ণ বিক্রয় কত টাকা? 30,000 টাকা। তাহলে এখানে তো নগদ করছে, আমরা দ্বারা করছি, এটা আসবে না। এরপরে 15 তারিখ ব্যাংকে জমা দেওয়া হলো 10,000 টাকা, এটাও নগদ লেনদেন। এরপরে 20 তারিখ মিস্টার আলমের নিকট 18,000 টাকার পণ্য বিক্রয় করা হলো, এটা কিন্তু দ্বারা লেনদেন। 20 তারিখ এটা কেমনে বুঝছি আমরা দ্বারা লেনদেন? মনে রাখবা একটা বিষয়, সেটা হচ্ছে কোনো লেনদেনে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকলে, নগদ ব্যাংক চেক কথা উল্লেখ না থাকলে সেটা হচ্ছে দ্বারা লেনদেন। দেখো তো 20 তারিখে ব্যক্তির নাম উল্লেখ আছে মিস্টার আলমের, এখানে কোনো নগদ চেক ব্যাংক উল্লেখ নেই। তাহলে আমরা কি করব? এটা দ্বারা লেনদেন ধরে নিব। এটাও কোথায় আসবে? 1 তারিখের লেনদেনে আসবে। দেখো দিচ্ছে কিনা। 20 তারিখ মিস্টার আলমের নিকট পণ্য বিক্রয় কত টাকা? 18,000 টাকা। আর লেনদেন নেই আশা করি। 25 তারিখে বললাম মিস্টার আলমের নিকট থেকে পণ্য নিষ্পত্তি 17,500 টাকা পাওয়া গেল, এই টাকাটা পেয়েছি আমরা। এরপরটা হচ্ছে পুরাতন আসবাবপত্র বিক্রয় 2,500 টাকা, এটা হচ্ছে বিক্রয় করিত টাকা পেয়েছি। তাহলে আর নেই, আমরা এই দুইটাই যোগ করে দিলে আমাদের আনসার শেষ। 20,000 যোগ 18,000 অর্থাৎ 38,000 টাকা দ্বারা লেনদেন আমরা এখানে পেয়েছি। আমাদের ক নাম্বার আনসার শেষ। এখন আমরা দেখব খ নাম্বার আনসারটা। খ নাম্বারের আনসারে আমাদের কি করতে বললো? উপরযুক্ত লেনদেনগুলো থেকে জনাব ফাহিমের নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করো। ইতিমধ্যে আমরা কয়েকটা নগদ প্রাপ্তি জাবেদা করেছি। এখানে নগদ প্রাপ্তি জাবেদার কলামটা আমাদের দেখতে হবে, আর নগদ প্রাপ্তি জাবেদার কোন কোন ধরনের লেনদেনগুলো আসে সেটা আমাকে জানতে হবে। নগদ প্রাপ্তি জাবেদায় নগদ লেনদেনগুলো আছে যেগুলো দ্বারা আমার ব্যবসায় টাকা বেড়েছে, অর্থাৎ নগদ টাকা যেগুলোতে পাইছি সেগুলো শুধু হিসাব হবে, নগদ প্রদান করছি সেগুলো আসবে না। তাহলে এখানে দেখি নগদ প্রাপ্তি জাবেদার কলামটা, উপরে প্রতিষ্ঠানের নাম মিস্টার ফাহিমের নগদ প্রাপ্তি জাবেদা। এরপরে কলামটা কি ধরনের? প্রথমে থাকবে তারিখ,
ক্রেডিট হিসাব খাত, অর্থাৎ আমরা জাবাদা করে যেই জাবাদার ক্রেডিট নামটা দিব, এখানে নগদ প্রাপ্তি জাবাদা, নগদ সবসময় ডেবিট হবে, এখানে লিখতে হবে ক্রেডিট নামটা, এটা প্রশ্নে দেওয়া থাকে সবসময়, প্রশ্ন থেকে দেখে লিখে দিতে পারবো। সূত্র নগদ ডেবিট, বাট্টা ডেবিট। নগদ ডেবিট কেন হয়? নগদ প্রাপ্তি জাবাদা নগদ পাইলে ডেবিট করতে হয়। এরপরে বাট্টা ডেবিট কেন হয়? অনেক সময় খরচ আমাকে মাফ করে দিতে হয়, কারোর কাছ থেকে টাকা পাইলে সেখানে কিছু টাকা মাফ করতে হয়, সেটা হচ্ছে বাট্টা। মাফ করলে আমার জন্য খরচকে ডেবিট করতে হয়, সেজন্য বাট্টা, সেই হিসাবে ডেবিট। এরপরে বিক্রয়কে ক্রেডিট করতে হয়, প্রাপ্য হিসাবকে ক্রেডিট করতে হয়, এরপর অন্যান্য ক্রেডিট করতে হবে। তাহলে নগদ প্রাপ্তি, নগদ অলওয়েজ ডেবিট। এখন আমরা লেনদেনটা দেখি কোন কোন লেনদেনের দ্বারা আমরা নগদ পেয়েছি। 1 তারিখটা হবে না, কারণ এটা হচ্ছে আগের লেনদেন, আগের মাসের উদ্বৃত্তটা এসেছে। 5 তারিখে হলো অতিরিক্ত মূলধন বিনিয়োগ হলো 30,000 টাকা। তাহলে এটাকে যদি আমরা জাবাদা করি, জাবাদা করলে কি হয়? এটা অতিরিক্ত মূলধন বিনিয়োগ করলো 30,000 টাকা। তার মানে কি ব্যবসায় টাকা আসছে নাকি চলে গেছে? মূলধন বিনিয়োগ করলো মানে কি মালিক ব্যবসায়ী টাকা দিছে নতুন করে, তাহলে ব্যবসায় টাকা আসলে তো নগদ প্রাপ্তি জাবাদায় আসবে এটা, কারণ নগদ টাকা আমি পেয়েছি। নগদ প্রাপ্তি জাবাদায় নগদ লেনদেনগুলো তুমি যেগুলো পেয়েছো নগদ, সেগুলোই আসবে। এখন এটাকে একটু জাবাদা করে দেখি, জাবাদা করলে কি হবে? নগদান হিসাব ডেবিট, নগদ অলওয়েজ ডেবিট, নগদ প্রাপ্তি নগদান হিসাব ডেবিট। আর এখানে ক্রেডিট নামটা এখানে থাকে সবসময়, মূলধন হিসাব ক্রেডিট, অর্থাৎ মালিক যা দেয় সেটা মূলধন। এখন আমার লাগতেছে মূলধন ক্রেডিট নামটা, ক্রেডিট হিসাব করতে আমাকে লিখতে হবে। তাহলে মূলধন হিসাব আমি লিখব 5 তারিখ, দেখো মে মাস 5 তারিখ 2024 সাল, মূলধন হিসাব নগদের কলামে অবশ্যই লিখতে হবে 30,000 টাকা। এখন এখানে যেই নাম আসছে মূলধন, এখানে মূলধন নামে কোনো কলাম আছে কিনা দেখো, না থাকলে অন্যান্য করে কলামে গিয়ে আমরা লিখবো, দেখো 30,000 টাকা আর 30,000 টাকা এখানে লিখে দিলাম। এরপরে লেনদেনটা 7 তারিখ তো আসবে না, কেন? এটা হচ্ছে ধার লেনদেন, আমরা নগদ লেনদেন কারবার করতেছি। 10 তারিখ নগদে পণ্য বিক্রয়, কত হাজার? 30,000 টাকা। বিক্রয় করলে টাকা আসে নাকি চলে যায়? অবশ্যই আসে। তুমি মনে করো তুমি ফাহিম, তুমি দোকানে বসা আছো, তুমি মাল বিক্রি করছো 5 কেজি, মনে করো 5 বস্তা চাল বিক্রি করছো, যেটার মূল্য কত টাকা? 30,000 টাকা। তাহলে তুমি টাকা পাইছো না, টাকা তো আসছেই। তাহলে এখন জাবাদা করি, জাবাদা করলে হবে নগদ অলওয়েজ ডেবিট, নগদান হিসাব ডেবিট। এখানে ক্রেডিট নামটা আছে দেখো, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে আমরা ক্রেডিট নামটা লিখবো এখান থেকে দেখে, বিক্রয় হিসাব, তারিখ হচ্ছে 10 তারিখ, কত টাকা? 30,000 টাকা। এখানে বিক্রয় নামে কলাম আছে, এই কলামে গিয়ে আমরা 30,000 টাকা লিখে দিব। একটা লেনদেন 2টা করে অবশ্যই যাবে, নগদের কলামে বাধ্যতামূলক, কাজে নামে সে নামে কোনো লেনদেন 3টে কলামও যাবে, যেগুলোতে পূর্ণ নিষ্পত্তি বা বাট্টা থাকে। 10 তারিখটা বুঝছো। এরপর আমরা দেখবো 15 তারিখ ব্যাংকে জমাদান, এটা আসবে না, নগদ প্রাপ্তি জাবাদায়, কারণ এই জমাদান, ব্যাংকে জমাদানটা কে জমা দিচ্ছে? অবশ্যই কোনো ব্যক্তির নাম উল্লেখ নাই, যখন মালিক জমা দিচ্ছে, মালিক হচ্ছে ফাহিম মনে করো তুমি জমা দিচ্ছ। এটা কোথা থেকে আসছে? কোনো বাইরে থেকে আসছে না, তোমার টাকা তুমি জমা দিচ্ছ যে ব্যাংকে, তাহলে সেটা তো আমি বাইরে থেকে পাই নাই, নগদ প্রাপ্তি জাবাদা বাইরে থেকে আসতে হবে। এরপরে 20 তারিখ মিস্টার আলমের নিকট 8,000 টাকার পণ্য বিক্রয় করা হলো, এটা তো ধারা লেনদেন, নগদ প্রাপ্তিতে আসে না, কেন ধারা লেনদেন আমরা ক নম্বরে বলেছি। এরপরে 25 তারিখ মিস্টার আলমের নিকট থেকে পূর্ণ নিষ্পত্তিতে 17,500 টাকা পাওয়া গেল। তাহলে পূর্ণ নিষ্পত্তি মানে হয়তো আরও টাকা বেশি পাইতাম। তাহলে মিস্টার আলম কী করেছিল? 20 তারিখ দেখো, মিস্টার আলমের নিকট আমি 18,000 টাকার মাল বিক্রয় করেছিলাম ধারে, সেই টাকাটা সে পরিশোধ করতেছে কয় তারিখ? 25 তারিখ এসে কত টাকা পরিশোধ করছে? 17,500 টাকা। পাইতাম কত? 18,000, পাচ্ছি কত? 17,500। তাহলে আরও শর্ট কত? 500। তাহলে পূর্ণ নিষ্পত্তি বলাতে তাহলে ওই 500 টাকা আমি তাকে মাফ করে দিয়েছি। তাহলে এখন আমরা জাবাদা করি, এটা জাবাদা করলে কি হবে? জাবাদা করলে হবে নগদান হিসাব ডেবিট 17,500, বাট্টা হিসাব ডেবিট 500, প্রাপ্য হিসাব ক্রেডিট 18,000 টাকা, অথবা আলম হিসাব ক্রেডিট 18,000 টাকা। তাহলে আমরা ক্রেডিট নামটা লিখবো, প্রাপ্য হিসাব নামটা লিখবো, ক্রেডিট নামটা লেখা দেখো 25, প্রাপ্য হিসাব ক্রেডিট নামটা লিখলাম। এরপরে নগদের কলামে নগদ যত পাইছি সেই টাকাটা 17,500 আমরা লিখে দিলাম। এরপর তাকে মাফ করছি 500 টাকা, টোটাল তার কাছে আমি পাইতাম 18,000 টাকা, সেটা প্রাপ্য হিসেবের কলামে লিখে দিতে হবে, কারণ আমি যাই পাই, যার কাছে পাই তার নাম প্রাপ্য হিসাব। এখন আমরা দেখব 30 নাম্বারটা। 30 নাম্বার কি বলো? 30 তারিখটা পুরাতন আসবাবপত্র বিক্রয় করলে টাকা আসে ব্যবসায়ী, সে অন্য জাবাদা করলে কি হয়? নগদান হিসাব অলওয়েজ ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট, কারণ সম্পত্তি বিক্রয় করলে সম্পত্তি দিতে হয়, আর সম্পত্তি বিক্রয় করলে সম্পত্তি ক্রেডিট করতে হয়, সম্পত্তি ক্রয় করলে সম্পত্তিকে ডেবিট করতে হয়। কিন্তু পুরাতন আসবাবপত্র বিক্রয় কত টাকা? 2,500 টাকাও আসবাবপত্র হিসাব। এই আসবাবপত্র হিসাব ক্রেডিট নামটা 30 তারিখ, নগদের কলামে 2,500, এখানে আসবাবপত্র নামে কোনো কলাম নাই, আমরা গিয়ে লিখব অন্যান্য ঘরের কলামে গিয়ে। ওদের শেষ লেনদেন দেখো আর নাই, আমরা এখন যোগ বিয়োগ করব।
নগদের কলামে এই 4টা যোগ করে যাও, 30,000 যোগ 30,000, 17,500 যোগ 2,500, এই 4টা যোগ করে আমার আসবে 80,000 টাকা। এখানে 500 টাকা আছে, 500 টাকা দাও। এখানে 30,000 টাকা, 30,000 টাকা দাও। এখানে 18,000 টাকা, এখানে 18,000 টাকা দাও। এরপর 30,000 আর 2,500 যোগ করে 32,500 টাকা দিয়ে সবগুলোতে ডবল টান দিয়ে কী করে দিবা, ক্লোজ করে দিবা। শেষ, নগদ প্রাপ্তি চাওদা। আশা করি বুঝতে পেরেছ। কোনো বিষয় যদি না বুঝে থাকো কমেন্টে জানাও, ইনশাল্লাহ বুঝিয়ে দিব। এখন আমরা দেখব ঘ নম্বর প্রশ্নটা, জনাব ফাহিমের 3 গড়া নগদ বই প্রস্তুত করো। আচ্ছা, 3 গড়া নগদান বই প্রস্তুত করতে গেলে আমাকে প্রথমে 3 গড়া নগদান বইয়ের কলাম সম্পর্কে ধারণা থাকতে হবে। তোমাদের আছে, কারণ এসসি থেকে তোমরা শিখে আসতেছো, তবু একবার দেখিয়ে দিই আমি। 3 গড়া কলামের টোটাল 14টা কলাম হয়ে থাকে। জনাব ফাহিম 3 গড়া নগদান বই, একটা ডেবিট পাশ থাকবে উপরে, একটা ক্রেডিট পাশ থাকবে। ডেবিট পাশে 7টা কলাম, অর্থাৎ তারিখ, বিবরণ, 52 নং, কোতিয়ান পৃষ্ঠা, আর বাট্টা, টাকা, নগদ টাকা, ব্যাংক টাকা। সেমভাবে ক্রেডিট পাশেও এই 7টা কলাম থাকে, বিবরণ, 52 নং, সময় এখানে 52 নং থাকে, রসিদ নং থাকে, কোতিয়ান পৃষ্ঠা, বাট্টা টাকা, আর নগদ টাকা, আর ব্যাংক টাকা। আশা করি বুঝতে পেরেছ কলামগুলো সম্পর্কে। এখন আমরা উপর থেকে লেনদেনগুলো করে আসি। 1 তারিখের লেনদেনটা কি বললো, নগদ উদ্বৃত্ত 36,500 টাকা, অর্থাৎ মাসের প্রথম দিন তোমার ক্যাশে ছিল 34,500, আর ব্যাংক জমা অতিরিক্ত উত্তোলন ছিল হচ্ছে 25,000 টাকা। এই লেনদেনটা কী করবো, ব্যালেন্স বিডি বলে আমরা, দেখো 2024 সাল মে মাস, ব্যালেন্স বিডি নগদে ছিল আমার 34,500 টাকা। এই নগদ কলমকে তোমার ক্যাশের ডয়ার মনে করবা, সেখানে টাকা আসলে রাখো, টাকা চলে গেলে এখান থেকে দিয়ে দাও। আর ব্যাংক জমা অতিরিক্ত বললে, যদি ব্যাংক জমা হতো এখানে ব্যাংকের কলাম আমরা লিখতাম, আর অতিরিক্ত বলাতে ক্রেডিট পাশে গিয়ে তারিখ দিয়ে ব্যালেন্স বিডি বলে ব্যাংকের কলামে আমার লিখতে হবে। আর যদি অতিরিক্ত না বলতো এই ডেবিট পাশে আমরা লিখতাম। আশা করি 1 তারিখের লেনদেনটা ক্লিয়ার। এরপর আমরা দেখি আরেকটা বিষয়, নগদান বইতে তোমরা এখন কতছো এখানে মাথায় রাখবা, নগদান বইতে একটা কথা সত্য, টাকা আসলে ডেবিট পাশ, চলে গেলে ক্রেডিট পাশ। শুধু এটা মাথায় রাখো, টাকা আসলে কোন পাশে লিখবো, ডেবিট পাশে, আর চলে গেলে কোন পাশে যাবো, ক্রেডিট পাশে। নামটা কোথায় লিখে লিখবো, এখানে প্রশ্নে দেওয়া থাকবে। তাহলে আসলে ডেবিট, চলে গেলে ক্রেডিট, এই কথাটা শুধু মনে রাখো তোমরা। তাহলে 1 তারিখটা শেষ হলো। এখন আমরা দেখবো 5 তারিখটা। আসলে বলতে কোথায় আসলে, ব্যবসায়ী টাকা আসলে ডেবিট হবে, ডেবিট পাশে লিখবো, আর ব্যবসা থেকে টাকা চলে গেলে কোন পাশে লিখবো, ক্রেডিট পাশে লিখবো। তাহলে 5 তারিখটা কি হলো, অতিরিক্ত মূলধন বিনিয়োগ 30,000 টাকা। মূলধন বিনিয়োগ মানে মালিক ব্যবসায়ী আবার 30,000 টাকা দিল। তাহলে ব্যবসায় টাকা আসছে নাকি চলে গেছে, আসলে কোন পাশে, ডেবিট পাশ। নাম হবে কি হিসাব, এই মূলধন হিসাব। তাহলে এখানে মূলধন হিসাব নামটা লিখবো, আর 30,000 টাকা লিখে দিব কোন কলামে, নগদের কলামে, কারণ এখানে কোনো ব্যাংক উল্লেখ নেই। দেখো তো 5 তারিখ মূলধন হিসাব 30,000 টাকা নগদের কলামে লিখে দিল। এতটুকু শেষ। এরপরে দেখি, এরপর হচ্ছে 7 তারিখ প্রদেয় নোটের মাধ্যমে পণ্য ক্রয় 20,000 টাকা। এটা তো আসবে না, কারণ কি এটা দ্বারা লেনদেন, নগদ বইতে দ্বারা লেনদেন অন্তর্ভুক্ত হয় না। 10 তারিখ নগদে পণ্য বিক্রয় কত টাকা, 30,000 টাকা। তাহলে বিক্রয় করলে আমরা কি করব, টাকা আসছে নাকি চলে গেছে, বিক্রয় করলে টাকা আসলে কোন পাশ, ডেবিট পাশ। নাম কি দিব, বিক্রয় হিসাব, যার মাধ্যমে করে আমি পণ্যটা পাইলাম বিক্রয়ের, সেই নামটা দিব। কোন কলামে লিখব, নগদের কলামে 30,000 টাকা। দেখো এখানে বিক্রয় হিসাব, এখানে বিক্রয় হিসাব, এই 30,000 টাকা আমরা নগদের কলামে দিয়ে দিলাম। তারিখ হচ্ছে 10 তারিখ। আশা করি বুঝতে পেরেছ। এরপরটা হচ্ছে 15 তারিখ ব্যাংকে জমা দান 10,000 টাকা। তাহলে ব্যাংকে জমা দিলে আর ব্যাংক থেকে তুললে কন্ট্রা, এই কন্ট্রা মানে দুই পাশে বসবে। এই দুই পাশে বসার জন্য অনেক সময় আমরা ভুল করে ফেলি। তাহলে আজকের পদ্ধতিটা মনে রাখো, সহজেই বুঝতে পারবা। তাহলে ব্যাংকে জমা দান, তাহলে কে জমা দিচ্ছে, মালিক জমা দিচ্ছে। কোথায় থেকে জমা দিচ্ছে, তোমার হয়তো যেটা ক্যাশের ডয়ার আছে সেখান থেকে তুমি, ক্যাশ মানে নগদ ডয়ার, যেখানে টাকা পয়সা রাখো সে ডয়ার থেকে তুমি জমা দিচ্ছ ব্যাংকে। তাহলে আমরা দুই পাশে যখন বসবে, প্রথমে এই পাশটা টার্গেট করি। এই পাশে আসলাম, ডেবিট পাশে আসে ব্যাংকে জমা দান প্রশ্নটা। তাহলে কোথায় থেকে জমা দিচ্ছে, এটা হচ্ছে আমার নগদ ডয়ার, এখান থেকে আমি এই ব্যাংকে জমা দিলাম। তাহলে যেখানে বাড়ছে, ব্যাংকে বাড়লো না, সেজন্য ডেবিট পাশে আসে ব্যাংকের কলাম আমি লিখে দিলাম। কথাটা ক্লিয়ার, আবার বলতেছি, আমি জমা দিচ্ছি, ব্যাংকে জমা দিচ্ছি। কোথা থেকে জমা দিচ্ছি, নগদ থেকে তো জমা দিচ্ছি। তাহলে নগদ কমে গিয়ে আমার ব্যাংকে বাড়লো, সেজন্য ব্যাংকের কলামে এখানে টাকা লিখলাম। তাহলে এটা যখন লিখে ফেলবো, আমরা ক্রেডিট পাশে গিয়ে এখানে ব্যাংকের কলামে লিখলে এখানে নগদের কলামে লিখে দেবো। দেখো এখানে নগদের কলামে লিখলো 10,000 টাকা। এখন নাম দাও উল্টা, এখানে নগদের কলামে লিখছি, নাম দিব ব্যাংক হিসাব, আর এখানে ব্যাংকের কলামে লিখছি, নাম দিব নগদান হিসাব। আর কোতিয়াম পৃষ্ঠার করে সি অথবা ক লিখে দিব, অর্থাৎ কন্ট্রাক্টিভ। 15 তারিখ দিব সব জায়গায়। আশা করি বুঝতে পেরেছ। কন্ট্রাটা না বুঝলে আরেকবার টেনে দেখো কথাটা।
এখন আমরা দেখব 20 তারিখ। 20 তারিখ তো আসবে না, সেটা দ্বারা লেনদেন আমরা ক নম্বর আলোচনা করেছি। এরপরে 25 তারিখ মিস্টার আলমের নিকট থেকে পূর্ণ নিষ্পত্তিতে 17,500 টাকা পাওয়া গেল। তাহলে পূর্ণ নিষ্পত্তি মানে তার কাছে হয়তো আরও বেশি পেতাম। তাহলে আলম কোথায় আছে আর দেখি, এই মিস্টার আলম, এই 20 তারিখ মিস্টার আলম, 20 তারিখ মিস্টার আলমের কাছে আমি 18,000 টাকার পণ্য বিক্রয় করেছিলাম দ্বারে, সেই টাকাটা পাচ্ছি 25 তারিখে সে 18,000 টাকার মধ্যে সে আমাকে দিছে কত, 17,500। তাহলে পূর্ণ নিষ্পত্তি মানে বুঝে গেছে ওই বাকি 500 টাকা, অর্থাৎ 18,000 টাকার মধ্যে পাইছি 17,500, আরও 500 টাকা পূর্ণ নিষ্পত্তি মানে তাকে আমি মাফ করে দিয়েছি। মাফ করে দেওয়া মানে বাট্টা দিয়েছি। তাহলে পাওয়া গেল মানে টাকা আসছে। আসলে কোন পাশ? ডেবিট পাশ। কার থেকে আসলো? আলম থেকে। দেখো এখানে মিস্টার আলম 25 তারিখ আলম হিসাব, এরপরে আমি নগদ পাইছি কত, 17,500। সেজন্য নগদের কলামে লিখলাম। যদি ব্যাংক বলতো ব্যাংকের কলামে লিখলাম, নগদ বলছে বিদায় কোনো কিছু না বলে নগদের কলামে লিখলাম, আর 500 টাকা বাটার কলামে লিখলাম। টোটাল 18,000 টাকা হলো। এরপরটা আমরা দেখি পুরাতন আসবাবপত্র বিক্রয় কত টাকা, 2,500 টাকা। বিক্রয় করলে টাকা আসে নাকি চলে যায়? আসে। আসলে ডেবিট পাশ। ডেবিট পাশে লিখবো কী হিসাব? লিখবো আসবাবপত্র হিসাব। দেখো 30 তারিখ এই আসবাবপত্র হিসাব কত টাকা, 2,500 টাকা। কিসের কলমে? নগদের কলমে। কেন নগদের কলমে? কোনো ব্যাংক কথা উল্লেখ নেই। যদি ব্যাংক উল্লেখ থাকতো ব্যাংকের কলমে লিখতাম। আমাদের শেষ অঙ্কটা, এখন আমরা যোগ বিয়োগ করব। এখানে আমরা নগদ কলম, এই নগদ কলমটা যোগ করব। এখানে 4টা যোগ করো, এখানে যা আইটেম আসছে সবগুলো যোগ করো কত আসে আমরা একটু দেখি। এরপর আছে 2,500। তাহলে এখানে আসছে, এদিকে আসছে নগদ কলামে ডেবিট পাশে 16,500 টাকা। আমরা এই পাশে একটু দেখি নগদ কলামে কত আছে। দেখো এই পাশে ক্রেডিট কলামে নগদ পাশে আছে শুধু 10,000 টাকা, শুধু 10,000। তাহলে যদি 10,000 টাকা থাকে শুধু, কোন দিকে কম আছে? এই পাশে কম আছে। তাহলে যেটা বেশি হবে সেটা আমরা দুই পাশে লিখে দিব। তাহলে বেশি হয়েছিল কত টাকা, 16,500 টাকা আমার বেশি হয়েছিল, এই পাশে বেশি। এই টাকাটা এখানে লিখে দিলাম 16,500, এখানেও 16,500 টাকা আমরা কি করে দিব, লিখে দিব। এখন এখানে কি আদৌ কি 16,500 আছে? নাই। তাহলে এখানে যে টাকাটা কম আছে সেটা আমাকে লিখে দিতে হবে। কিভাবে লিখবো আমরা, কিভাবে বের করবো সেটা? এখান থেকে 16,500 থেকে এই টাকাটা বিয়োগ করে দাও, অর্থাৎ এই কলমে টাকাটা বিয়োগ করে দাও, 10,000 টাকাটা বিয়োগ করে দাও। বিয়োগ করে দিলে আর কত আছে, আর আসবে আমার 1,06,500। এটা এখানে লিখে দাও, ব্যালেন্স সিডি বরাবর এখানে লিখে দাও। কত টাকা? 1,06,500। এর নাম কি? ব্যালেন্স সিডি। অর্থাৎ কম হলে সেদিকে ব্যালেন্স সিডি দিয়ে লিখতে হবে। এবং তারিখ হবে সেই মাসের লাস্টে, যে মাসের অঙ্ক সেই মাসের লাস্টে, অর্থাৎ মে মাস 31 সে 31 লিখা হলো। এই ব্যালেন্স সিডিটা ক্রেডিট পাশে আসলে ডেবিট পাশে নিয়ে আসতে হবে। দেখো এখানে ডেবিট পাশে নিয়ে আসছে ব্যালেন্স বিডি, সিডিটা আবার কী হয়ে যাবে, ব্যালেন্স বিডি। তারিখ হবে এর পরের মাস, যে মাস হবে সেই মাসের পরের মাস, মে মাসের পরের মাস কি? জুনের 1 তারিখ। কত টাকা? 1,06,500 টাকা। সেটা আবার কোন কলামে? নগদ কলামে শর্ট ছিল, এই নগদের কলামে গিয়ে আমাকে লিখতে হবে এখানে নিচে। তাহলে লিখে দিই, এখানে লিখে দিয়ে দেখো 1,06,500 টাকা। আশা করি বুঝতে পেরেছ। সেম করে আমরা এখন কী করবো, ব্যাংক হিসাবটা হিসাব করে এই কলামটা হিসাব করবো, এই পাশেও ব্যাংক হিসাবটা হিসাব করবো। তাহলে এখানে ব্যাংক হিসাবে কত আছে, এদিকে আছে 10,000 টাকা, আর এখানে ব্যাংক হিসাবে কত আছে, 25,000 টাকা। বেশি কোন দিকে? এই পাশে ক্রেডিট পাশে। তাহলে এই 25,000 টাকা এখানেও লিখে দাও, এখানেও লিখে দাও। শর্ট কোন দিকে এখন, কম কোন দিকে? এই পাশে ডেবিট দিকে। তাহলে কত টাকা শর্ট? 25,000 টাকা থেকে তুমি কত টাকা বাদ দাও, 10,000 টাকা বিয়োগ করে দাও। বিয়োগ করে আর কত আসবে, 15,000 টাকা। 15,000 টাকা এখানে আমরা কী করে দিব, লিখে দিব। দেখো 15,000 টাকা এখানে লিখে আছে। তাহলে সে বরাবর লিখতে হবে কি, ব্যালেন্স সিডি। যেটা শর্ট হয় সেটা ব্যালেন্স সিডি। তারিখ হবে সে মাসের লাস্টের তারিখ, আর এই ব্যালেন্স সিডিটা ডেবিট পাশে শর্ট হলে আবার ক্রেডিট পাশে নিয়ে যেতে হবে। পরের মাসের 1 তারিখ দিয়ে ব্যালেন্স বিডি দিয়ে কোন কলামে শর্ট, সেটা ব্যাংক কলামে শর্ট। সেজন্য আমরা ব্যাংক কলামে গিয়ে এখানে নিচে লিখে দিব। আমরা এখানে লিখে দাও 15,000 টাকা। কত টাকা? 15,000 টাকা। শেষ আমাদের অঙ্কটা। আশা করি বুঝতে পেরেছ 3 গণনা নকদান বইটা। পরের ভিডিওটা আমরা আরেকটা বোর্ড কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।